আগামী 5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানের সব পক্ষ, সবাই স্বাক্ষর করতে প্রত্যাশা তথ্য উপদেষ্টার। আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। শহীদ মিনারে এনসিপির ইশতেহার কাল, জুলাই সনদ মেনেই নির্বাচনের দাবি। গণকবরে সমাহিত শহীদের পরিচয় শনাক্ত হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ। জাতীয় ঐক্য ধরে রেখে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান বিশিষ্টজনদের। দানবীয় ব্যবস্থায় পরিবর্তন না হলে পুনরুত্থান ঘটবে স্বৈরাচারের। কক্সবাজার সদরের কাছে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক সহ নিহত 4। ছিল না লেভেল ক্রসিং বা গেটম্যান। মার্কিন ট্যারিফ কমানোর জন্য সরকারকে বিজিএমইএ এর ধন্যবাদ। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ। It's kids, it's children. গাজা সীমান্তে দিনে দুপুরে জাতিসংঘের গাড়িবহরে ইসরায়েলি হামলা। কর্মকর্তাদের ক্যামেরায় ধরা পড়ল বর্বর দৃশ্য। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। 5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত। এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে প্রত্যাশা তার। সকালে জুলাই পুনর্জাগরণের র্যালিতে অংশ নিয়ে একথা বলেন মাহফুজ আলম। ঠিক 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ। সবকিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই 1 বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানের স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের 2 ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বাস্তবতা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র উপস্থাপনের সময় গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল পক্ষই উপস্থিত থাকবে বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও
ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশে পাঠ হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান নাহিদ। শহীদ মিনারে ৩ আগস্ট জাতীয় নাগরিক পার্টির ঘোষিত সমাবেশের আগে শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। উঠে আসে সমাবেশ পরিকল্পনা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ নানা বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। উত্তর দেন সমসাময়িক ইস্যুতে করা প্রশ্নের। শহীদ মিনারের সম্মেলন প্রসঙ্গে বলেন, আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ হবে, ঘোষণা আসবে দেশ গঠনে কর্মসূচিরও। এ সময় ছাত্রদলকে শাহবাগে কর্মসূচি স্থানান্তর করায় ধন্যবাদ জানান নাহিদ। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যেই রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব। জুলাই সনদের আইনি স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান তিনি। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও এখনো আকাঙ্ক্ষার পূর্ণতা আসেনি। বৈষম্য বিরোধী, দুর্নীতিমুক্ত বাংলাদেশের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ষড়যন্ত্রের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের ছাড় দেয়া হবে না। জুলাই আন্দোলনে শহীদের গণকবর প্রসঙ্গে উপদেষ্টা জানান, রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেয়া শহীদের মরদেহ পরিবার চাইলে অন্য কোথাও সমাহিত করতে পারবে। গত বছর আগস্টের এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ। তাদের অনেককে বিভিন্ন জায়গায় দেয়া হয় গণকবর। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, শহীদদের শনাক্তে প্রয়োজনে মরদেহ তোলা হবে। যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। কবর উঠানো হোক, রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায়, তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, ওটাও আমরা তাদের অ্যালাউ করব। এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং নিয়েও কথা বলেন। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে না। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের কোনো ঘটনার প্রকৃত কারণ তুলে ধরার আহ্বান জানান। মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, বিশৃঙ্খলা প্রতিরোধে নগর জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কর্মকর্তারা। এ সময় কয়েকটি চাঞ্চল্যকর মামলার অগ্রগতির তথ্যও জানায় ডিএমপি। রাজধানীর পল্টন এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 8 জনকে সরঞ্জাম সহ গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় চলতি মাসের নিরাপত্তা ইস্যু। কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ও বস্তিতে অভিযান পরিচালনা করছে ডিএমপি। সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায়, ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা
কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট 14 জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে গুলশানে চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের কথা জানান কর্মকর্তারা। এই যে ঘটনা সেটার প্রেক্ষিতে যে মামলা হয়েছিল সেই মামলায় মোট 19 জন এজাহারভুক্ত আসামি ছিল এবং 20 থেকে 25 জন অজ্ঞাতনামা আসামি ছিল। এজাহার নামে 19 জনের মধ্যে 9 জন আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সময় যে নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপকারী অভি তাকেও আমরা গ্রেফতার করেছি। আগামীকাল শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পৃথক কর্মসূচি থাকায় এদিন কয়েকটি সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি। যে সংখ্যাগুলো আছে, সংখ্যার ব্যাপারে মার্কেটে যেটা প্রচলিত আছে যে এই সময় কি হবে না হবে, এই সব বিষয়গুলো নিয়ে পুলিশ খুবই অ্যাক্টিভ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর চরম সংকটময় মুহূর্ত পার করছে দেশ। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনরা। সকালে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিমের সঞ্চালনায় গোলটেবিলে উঠে আসে দেশের সামগ্রিক অবস্থার চিত্র। তরুণ আলোচকরা বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন কোনো আবু সাঈদের নেতৃত্বে আবারও গণ অভ্যুত্থান ঘটবে। এই সরকারের হাজারটা ফেলিওর আছে, সেটা নিয়ে সমালোচনা জারি থাকবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের জন্য, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের যেটা দরকার ছিল, আমরা অনেক কিছু করতে পারি নাই। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে, বডির উপর দিয়ে, দেহের উপর দিয়ে, চোখের উপর দিয়ে, হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে, সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে। এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য। যেই দেশ নেপালের সাথে যুদ্ধে হেরে যায়, যেই দেশ কাশ্মীরিদেরকে ডিল করতে পারে না, 2 কোটি মুসলমান, সে 20 কোটি মুসলমানরা নাস্তানাবুদ করে দিবে। অথচ আমাদেরকে গত 50 বছর ধরে এই দিল্লির আধিপত্যবাদ দালালরা, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা, দলগুলো আমাদের এগুলো শিখাইছে। আলোচকরা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় সবচেয়ে বড় অন্তরায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। একটা ভালো ইলেকশনের দিকে দেশ যাক, যারা ক্ষমতায় আসে তারা অ্যাকাউন্টেবল থাকবে। আপনি যদি গণতন্ত্র মানেন, মানবাধিকার মানেন এবং এই যে আমাদের এই যে সরকার পরিবর্তন সিস্টেমটাকে মানেন, তাহলে সরকার পরিবর্তন হবে থ্রু ইলেকশন, এর বাইরে কোনো বিকল্প নেই। মোদি পার্লামেন্টে ম্যাপই দিয়ে দিয়েছে যে অখণ্ড ভারতের মানচিত্র, সুতরাং সেই বিপদের মধ্যে আমরা আছি। আমরা এই ব্যাপারেও আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে ট্রু প্যাট্রিয়টিজমের জন্য। ইন্টারিম গভর্নমেন্ট যদি ভালো সার্ভিস দিতে পারতো, যদি ডেলিভার করতে পারতো, এই সরকার যদি 5 বছর থাকতো, বিএনপিরও শব্দ ছিল না এই সরকারকে হটানো। অপ্রয়োজনীয় কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করে প্যাঁচগোছ লাগিয়ে দিতে, এখন নিজেরাও চলতে পারে না, দেশকেও চালাতে পারে না। এইরকম একটা সমস্যায় আমরা বসে আছি। গোয়েন্দা ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। আর ঢাকাতেই যদি 7 দিন ধরে 400 লোকের প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গাগুলোতে কি হয়েছে? গোপালগঞ্জের গোয়েন্দা ব্যর্থতা সীমাহীন। তো এই যে এগুলো কিসের সিমটম? দেশের ভবিষ্যৎ অর্থনীতি চরম হুমকির মুখে জানিয়ে ব্যবসায়ী নেতারা জাতীয় ঐক্যের তাগিদ দেন। যেন ট্যারিফটাকে 10 থেকে 12%-এর মধ্যে আনা যায় কিনা। হ্যাঁ, তখন আমরা বলতে পারি যে ট্যারিফ বিজয় অর্জিত হয়েছে। সুখবর হচ্ছে ইনফ্লেশন কমছে। ইনফ্লেশন যদি কমে, ইন্টারেস্ট রেট যদি সিঙ্গেল ডিজিটে আসে বা অ্যাটলিস্ট 10% আসে, তাহলে বিনিয়োগ হবে, নাহলে হবে না। কাকে আমরা ব্যবসায়ী বলতেছি? বাংলাদেশে সবচেয়ে বড় লুণ্ঠনকারী ব্যবসায়ী হলো রাজনীতিবিদরা। এখানে রাজনীতি করতে যায় কিন্তু টাকা বানানোর জন্য, দেশের উন্নয়নের জন্য খুব কম লোককে যায়। আমি এলো কথাটাই বলতে চাই না, কিন্তু বেশিরভাগ লোকেই এখন রাজনীতি করে টাকা বানানোর জন্য। তাই তারা কি ব্যবসায়ী? ঐক্য ধরে রাখতে না পারলে প্রধান রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করা হয় গোলটেবিল আলোচনায়। এই 1 বছরের প্রত্যাশা কি, প্রাপ্তি কি? আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে আসেননি, নির্বাচন করেই ক্ষমতায় থেকেছে, কিন্তু সেটি ছিল দানবীয় ব্যবস্থা।
এর পরিবর্তন না আনলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হতে পারে। নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সেমিনারে একথা বলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি আর ভোটারের বয়স ইস্যুতে তুলে ধরেন মতামত। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে শীর্ষক সেমিনার অংশ নেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনায় উঠে আসে ভোটারের বয়স, পিআর পদ্ধতি, নারী আসন প্রসঙ্গ। যার বয়স 35, সব 35 বছর বয়সের কি একই লেভেল পলিটিক্যাল ম্যাচুরিটি আছে? ওদের তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে দরজাটা বন্ধ করছি না। আমাদের নিম্ন কক্ষটাই ফাংশনাল করা দরকার, এবং আমরা যা যা উচ্চ কক্ষ দিয়ে অর্জন করতে চাই সেটা নিম্ন কক্ষ দিয়ে করা সম্ভব। পিআর পদ্ধতির যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা মাঝামাঝি একটা পদ্ধতিতে যেন আসতে পারি, এবং সেজন্য আমি বিএনপিকে সবচেয়ে বেশি এক্ষেত্রে দায়িত্ব দিব। সংরক্ষিত মহিলা আসন কিংবা উচ্চকক্ষের ভোটে পিআর পদ্ধতির ব্যবহার হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা রিজভী আহমেদ। আর ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের দৃষ্টিতে শেখ হাসিনার আমলে নির্বাচন পদ্ধতি ছিল দানবীয়। প্রচলিত পদ্ধতি থেকে আরও ডেভেলপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটার প্রস্তাব এসছে মহিলা আসনের ক্ষেত্রে বা উচ্চকক্ষের ক্ষেত্রে, সেখানে কিছু কিছু পরীক্ষামূলক হতে পারে। শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই, শেখ হাসিনা কিন্তু সংবিধানও বাতিল করে নাই, শেখ হাসিনা উর্দিপদেও আসে নাই। শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে এসেছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু শেখ হাসিনা কেন দানবে পরিণত হইল? কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা। নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। দুই কক্ষ বিশিষ্ট আপনার নির্বাচন প্রক্রিয়া, ফরমেশন, এগুলি নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনা হয়নি। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও অভিযোগ করেন তারা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাধাগুলো রয়েছে সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায় তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন তাদের দুঃস্বপ্নই থাকবে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় যোগ দেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো
সিভিল ওয়ারের মধ্যে গেছে। লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স অনুষ্ঠানে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শুধু একটি ধর্মকে কেন্দ্র করে করেন, সেটা কিন্তু একটু অন্যায় হয়ে যায়, এটা আমি বলতে চাই। আপনারা কি একমত হবেন? হ্যাঁ, আমি এটা মনে করি যে এটা একটু, এবং দেখেন আপনারা যদি গ্রাফিতিগুলো দেখেন, দেয়ালে লেখা একটা গ্রাফিতি আমি অনেকবার দেখেছি, সেটা হলো কয়েকটা পাতা এঁকেছে, সেই পাতাগুলোর মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান লেখা আছে। এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা জুলাইয়ের যে মানে আমাদের যে স্পিরিটটা, সেটা আমরা যেন ধারণ করি। আরেকটা জিনিস, আপনারা যে নামকরণ করেছেন ওয়ারিয়ার্স অফ জুলাই, এটা কি বাংলা? আপনি কি মনে করেন একটা রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা আমাদের সাথে ছিল, সে কি ওয়ারিয়ার্স অফ জুলাই কথাটা বুঝতে পারবে? তাহলে কেন আপনারা যখন বলছেন দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, ওটা কি ইংরেজির স্লোগান? তাহলে কেন আমরা সবাই টি শার্ট যেগুলো পরছি সেটাতে মধ্যে ওয়ারিয়ার্স অফ জুলাই 36 লেখা আছে? এটা আমাকে একটু কষ্ট দিয়েছে। এটা দর্শক, স্যালুট টু ওয়ারিয়র্স অনুষ্ঠানে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন। অপারেশন শেষে ডাক্তার জাহাঙ্গীর কবির জানান তার হার্টে 4টি বাইপাস করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রায় 4 ঘন্টা ধরে চলে অপারেশন। দলের শীর্ষ নেতারা ছাড়াও হাসপাতালে আছেন জামায়াতে আমিরের পরিবারের সদস্যরা। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত আয়োজিত জাতীয় সমাবেশে পরপর দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। এরপর তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এনজিওগ্রামে হার্টে 5টি ব্লক ধরা পড়ে। ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিসিয়েন্ট ডাক্তার আমাদের আছে, এই সুসংবাদও দিতে চাই। যত ব্রিফিং হয়েছে যে ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কারাবন্দী। এর মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী সহ 4 জন নিহত হয়েছে। ভাড়ুয়াখালী রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের অংশে আটকে যাওয়া অটোরিকশা
1 কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে। যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সামনের অংশে আটকে গেলে এভাবে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশুসহ 4 জন। নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে আশেপাশে। দুপুর 1টায় কক্সবাজারের ভারুয়াখালী রেল ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। উনি আর ওরা 4 জন আর ড্রাইভার সাহেব ছিল নাকি, টোটাল 5 জন ছিল। মারে দিয়ে আর দাবি করে এই যে চাইগো মারে লাগবে তো তোমার মহিলা এত কথা দুধ আসছে পয়সা তো মরে দিতা। আল্লাহ ঠিক 12:30 ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর কিছু দূর আসার পথে দেখি একটা সিএনজিকে দুমড়ে মুচড়ে ঠেলে নিয়ে যায় এবং সাথে সাথে 4-5 জন অ্যাক্সিডেন্ট করে। নিহতরা হলেন অটোরিকশা চালক শাহাবুদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান এবং অজ্ঞাত পরিচয় আরও এক যাত্রী। ভারুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরে যাচ্ছিল। রশিদনগর রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা, যেখানে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। একদম বিলের ধারে পড়ে আছে, পাশাপাশি পরে দেখি এখানে অবরোধ করার কারণে এখানে রেল দাঁড়িয়ে আছে। ঘটনার কিছুক্ষণ পর ট্রেনটি গন্তব্যে চলে যায়। তবে ঢাকা থেকে কক্সবাজারগামী আরেকটি ট্রেন ঘণ্টাখানেক আটকে রাখে ক্ষুব্ধ স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। 4 জনের লাশ শনাক্ত করছে। স্থানীয় লোকজন 4 জনই ঘটনাস্থলে মারা গেছে। এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয় কর্মকর্তাদের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। দয়া করে আপনাদের প্রতি আবারও অনুরোধ করি, রাস্তায় আমাদের ট্রেনের লাইনটা ছেড়ে দেন। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। জীবনের চরম ঝুঁকি নিয়েও জুলাই আন্দোলনে সমর্পণ দিয়েছিলেন রেমিটেন্স যোদ্ধারা, কিন্তু সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025-এর আয়োজনে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এতে বাংলাদেশিরা আরও সুযোগ সুবিধা পাবে। বিদেশে যেতে ইচ্ছুকদের ভালোমতো খোঁজ খবর নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং দেশে বিনিয়োগের আহ্বান জানান। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে প্রবাসীরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তাই এমন কিছু করবেন না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সমস্ত কিছু ঝুঁকির মধ্যে ফেলে, চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা গণ অভ্যুত্থানকালে যে সংহতি দেখিয়েছেন, এটা আমি জানি না আর কোনো নজির আর কোথাও আছে কিনা। আমাদের একটা ল্যান্ড আছে, একটা জায়গা আছে, সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই এবং যেটার শেয়ার হোল্ডারও হবে প্রবাসীরা, লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা যাওয়ার আগে এটা করে দেওয়ার চেষ্টা করব। মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রফতানি খাতের প্রধান সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে, তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন। মার্কিন শুল্ক হার নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার 20% থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা। জানান, নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 36.5% শুল্ক দিতে হবে। প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্ক হার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমইএর নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম। নতুন শুল্ক হার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তার উপর কী ধরনের প্রভাব পড়বে তা বুঝে উঠতে অন্তত একটা মৌসুম অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিজিএমইএ নেতারা। পণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় ক্রেতা হারানোর আশঙ্কা থাকলেও চীন থেকে ব্যবসা বাংলাদেশে চলে আসার ব্যাপারেও আশাবাদী উদ্যোক্তারা। জানান, রপ্তানিকৃত পণ্যে ইউএস কটন ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে, যার সুফল পাবে পোশাক খাত।
যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। আমাদের তুলনায় চায়নার ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। সুতরাং যদি ক্রেতারা ইন্ডিভিজুয়ালি আমার কোনো মেম্বারকে ভয় দেখায়, আমি বলবো আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে যদি কিছু কমেও যায় তাহলে বিজনেস তো অন্য জায়গা থেকে মুভ হওয়ার পসিবিলিটিও আছে। বর্ধিত শুল্ক হার পোশাক খাতের রপ্তানিতে নতুন কি ধরনের সুযোগ বা প্রতিবন্ধকতা তৈরি করবে, বাণিজ্য উপদেষ্টা দেশে ফেরার পর তা স্পষ্ট হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাজার ত্রাণ বিতরণের সময়ে জাতিসংঘের কর্মকর্তাদের উপর ইসরায়েলি হামলার প্রমাণ মিলল। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার কর্মকর্তাদের উপর হামলার সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে এই বর্বরতার দৃশ্য, যাতে দেখা যায় ত্রাণের অপেক্ষায় থাকা অসহায় গাজাবাসীদের কাছাকাছি পৌঁছাতেই জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েলিরা। সামান্য খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছাকাছি জাতিসংঘের গাড়িবহর পৌঁছাতেই গুলি করে ইসরায়েলি বাহিনী। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে পড়েন ত্রাণপ্রার্থী অসহায় গাজার এসব মানুষ। ভয়াবহ এ দৃশ্য ধরা পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA এর কর্মকর্তাদের ক্যামেরায়। কেরেম শালোম এলাকা থেকে ত্রাণ সংগ্রহ করতে যাই আমরা, কিন্তু বারবার ইসরায়েলি হামলার মুখে পড়ি আমরা। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে খাবারের অভাবে প্রাণ যাচ্ছে গাজার সাধারণ মানুষের। তারই মধ্যে কখনো ত্রাণবহর আটকে, আবার কখনো ত্রাণ কেন্দ্রে হামলা করছে ইসরায়েলি সেনারা, কখনো কখনো সরাসরি হামলা করছে জাতিসংঘের কর্মীদের ওপরই। জাতিসংঘের কর্মকর্তাদের অভিযোগ, ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। এ সকল বাধা আমাদের দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন। দূরবর্তী বিভিন্ন স্থানেও ত্রাণ প্রবেশের অনুমতি বাড়ানো উচিত, সেই সাথে বাড়ানো উচিত ত্রাণের পরিমাণও। তবেই ত্রাণ কেন্দ্রগুলোর বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা সম্ভব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে অঞ্চলটিতে। গেল কয়েক সপ্তাহে 88 জন শিশুসহ মারা গিয়েছে অন্তত 147 জন বাসিন্দা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই খেলতে আজ দুপুর 1:35 লাওসের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডে 1.5 ঘন্টার ট্রানজিট শেষে রাত 8টায় লাওসে পৌঁছানোর কথা। অধিনায়ক আফিদা খন্দকার সহ জাতীয় দলের 9 ফুটবলার আছেন অনূর্ধ্ব-20 দলে। সদ্য সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলটা দারুণ আত্মবিশ্বাসী। 6 আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, 8 আগস্ট পূর্ব তিমুর আর 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন পিটার বাটলার শিষ্যরা। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীতটা অবশ্য বেশ হতাশারী। এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে জয় মাত্র 2টিতে, তবে এবার নতুন গল্প লিখতে চায় পিটার বাটলার শিষ্যরা। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।